হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমরা প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের দুইটা প্রসেস নিয়ে আলোচনা করব। প্রথম প্রসেসে আমরা আমাদের অ্যাক্টিভিটির এস্টিমেশনকে কিভাবে প্রজেক্টের জন্য একটা বাজেট এবং কস্ট বেসলাইন ক্রিয়েট করব। সেকেন্ড টপিকসে আমরা এই কস্ট বেসলাইনটাকে কিভাবে মনিটর অ্যান্ড কন্ট্রোল করব আমরা যখন প্রজেক্টের এক্সিকিউশনটা করব। এই দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা কিভাবে বাজেট ডিটারমাইন করব সেটা নিয়ে আলোচনা করি। সো আমরা যদি ইনপুট টুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড আউটপুট এই প্রসেসের কথা চিন্তা করি, তাহলে আমরা এখন প্ল্যানিং প্রসেসে আছি। আমাদের কাছে কি কি জিনিস আছে সেটা সম্পর্কে একটু জানা লাগবে, যেগুলো আমার ইনপুট হিসেবে কাজ করবে। সো প্রথমে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের কাছে অবশ্যই আমরা যে আগের প্রসেসে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান করেছি সেটা থাকবে। সেকেন্ডলি আমাদের যে রিসোর্সের যে রিকোয়ারমেন্ট ছিল বা রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানটাও আসবে। আমাদের স্কোপ বেসলাইন ডেফিনেটলি থাকবে, কারণ স্কোপ বেসলাইনের থেকে আমরা বেসিক্যালি অ্যাক্টিভিটিস বা আমাদের জন্য কোনো বাজেট ডিটারমাইন করা লাগবে কিনা বা কস্ট এস্টিমেট করা লাগবে কিনা সেটার একটা আইডিয়া পাই স্কোপ বেসলাইন থেকে। কিছু ডকুমেন্ট আসবে প্রজেক্টের জন্য। এখানে আরেকটা জিনিস ইনপুট হিসেবে আসতে পারে, সেটা হলো বিজনেস ডকুমেন্ট এবং এগ্রিমেন্টস। বেসিক্যালি যেহেতু আমি এখন আমার প্রজেক্টের জন্য একটা কস্ট বেসলাইন তৈরি করব, সো আমাদেরকে আমাদের কাস্টমার অথবা আমার ক্লায়েন্টের সাথে বা স্টেক হোল্ডারদের সাথে কোনো এগ্রিমেন্ট আছে কিনা যেখানে স্পেসিফিক কোনো কস্টের কথা বলা আছে বা কোনো স্পেসিফিক রিসোর্সের কথা বলা আছে, যেটা হয়তো আমার ডাব্লিউবিএস বা অন্য কোনো ওয়ার্ক প্যাকেজের মধ্যে এটা ইনক্লুডেড নাও থাকতে পারে। সো সেটাকে আমার কস্ট বেসলাইনের মধ্যে আনতে হবে আর কি। সো অর্গানাইজেশন, এন্টারপ্রাইজ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এগুলো আমার ডেফিনেটলি ইনপুট হিসেবে থাকবে। সো আমি এই ইনপুটগুলোকে নিয়ে কিছু মানে আমার যেহেতু এখন আমি বাজেট ডিটারমাইন করছি, সো আমার অ্যাক্টিভিটিগুলোকে সাম আপ করে অ্যাগ্রিগেট করার প্রয়োজন হবে। সো এটা একটা টুলস হতে পারে। আবার যেহেতু আমি আমার প্রজেক্টের জন্য একটা বেসলাইন তৈরি করার চেষ্টা করছি, সো আমার কতটুকু রিজার্ভ থাকা লাগবে সেটা সম্পর্কে আলোচনা, সেটার সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। সো রিজার্ভ অ্যানালাইসিসও এটার একটা ইনপুট টুলস অ্যান্ড টেকনিক হিসেবে ইউজ হতে পারে। সো আরেকটা হলো যে আমি যেহেতু এক্সিকিউশনের জন্য আমি কাজ করব, আমার ফান্ডিংটা কিভাবে আসবে, কোথা থেকে ফান্ডিংটা আমি জোগাড় করব, আমার ফাইন্যান্সিংটা কে করবে, এইটা সম্পর্কেও এইসব টুলস অ্যান্ড টেকনিকগুলোও কিন্তু আমাকে ফাইনালাইজ করতে হবে এই প্রসেসের মধ্যে। সো আউটপুট আমরা এই প্রসেস থেকে পাবো আমাদের প্রজেক্টের জন্য একটা কস্ট বেসলাইন। আর আমি যেহেতু প্রজেক্টের ফান্ডিংটা নিয়ে কখন ফান্ডিং, কত টাকা ফান্ডিং রিলিজ করতে হবে, সো আমার ফান্ডিং রিকোয়ারমেন্টটাও এই প্রসেস থেকে ফাইনালাইজ হবে। আমরা এগুলোকে একটু যদি আরো মোর ডিটেল নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সো প্রথমেই আসি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এখানে তিনটা ইনপুটের কথা বলা আছে। একটা হলো কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেহেতু আমি কস্ট ম্যানেজমেন্ট প্রসেসেই আছি। সো এই প্রসেসটা কিভাবে করব, কিভাবে ডিটারমাইন বাজেট করব, এটা আমার কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে আমি আইডিয়া পাবো। আমার ইউনিটটা কি হবে, এগুলো সবই কিন্তু আমাকে গাইড করবে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মাধ্যমে। রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, যেহেতু আমার রিসোর্স রিকোয়ারমেন্টটাকে আমি ইনশিওর করার চেষ্টা করি বা রিসোর্স রিকোয়ারমেন্টটাকে আমি কস্টে কনভার্ট করি, সো রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান থেকে আমার নেসেসারি ইনপুট এই প্রসেসের জন্য লাগবে। থার্ড যেটা, সেটা হলো যে আমার স্কোপ বেসলাইন। বেসিক্যালি স্কোপ বেসলাইনে যেহেতু আমার ওয়ার্ক প্যাকেজগুলো ডিস্ট্রিবিউট করা আছে, সো কোনো কোনো ক্ষেত্রে হয় যেটা, সেটা হলো যে আমি ওয়ার্ক প্যাকেজগুলোকে অ্যাক্টিভিটি লিস্ট নাও করি। সো আমি অ্যাক্টিভিটি লিস্ট না করে অ্যাক্টিভিটির যে এস্টিমেশন আছে সেটাকে আমি স্কিপ, সেটা সেই ক্ষেত্রে হয়তো এই প্রসেসটা বা স্কোপ বেসলাইনে ওই ওয়ার্ক প্যাকেজটা নাও থাকতে পারে, অথবা ওয়ার্ক প্যাকেজটা থাকলেও আমি একটা এস্টিমেট করি না, সেটা হয়তো সাবকন্ট্রাক্টরের সাথে রিলেটেড হতে পারে। আমি এর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো যে সে ফর এক্সাম্পল আপনার প্রজেক্টের জন্য একটা ইন্স্যুরেন্স করা লাগবে। সো এই ইন্স্যুরেন্সটা হয়তো আপনাকে অ্যাক্টিভিটি লিস্টে যাওয়া লাগবে না, কিন্তু আপনি যেহেতু ইন্স্যুরেন্স করবেন, আপনি থার্ড পার্টিকে ডাকবেন, আপনার প্রজেক্টের যেই পার্টে ইন্স্যুরেন্স করা লাগবে তার কাছ থেকে একটা কোটেশন অথবা একটা এগ্রিমেন্ট ফাইনাল করে আপনি সেই কস্টটা আপনার প্রজেক্টের জন্য অ্যাড করে নেবেন। সো এই ধরনের ক্ষেত্রে আপনার স্কোপ বেস লাইনের ডাটাটাও আমার এই প্রসেসের ইনপুট হিসেবে কাজ করবে। এখানে যেটা এগ্রিমেন্ট, বেসিক্যালি আপনার কাস্টমার সাথে সিমিলার থিংসই, যে আমি যে ইন্স্যুরেন্সের কথা বললাম, এটা হয়তো আপনার যে টোটাল সার্ভিস বা প্রোডাক্টের যে ওয়ার্ক প্যাকেজগুলো আপনি আপনি কি বলা যায় ব্রেকডাউন করেছেন, সেইখানে হয়তো আপনার ইন্স্যুরেন্সের কথা অথবা কোনো লায়াবিলিটিস এর কথা, 1 বছর ওয়ারেন্টি পিরিয়ড অথবা 2 বছর ওয়ারেন্টি পিরিয়ড, এই কস্টগুলোকে হয়তো ডিটারমাইন করতে হয় আপনাকে এই প্রসেসে এসে।
আপনি হয়তো অ্যাক্টিভিটি ব্রেকডাউন করে এস্টিমেশন নাও করতে পারেন সেগুলোকে। সেই সব কোনো কিছু আপনার এগ্রিমেন্ট থেকে গ্রো থ্রু করে আপনার বাজেটের মধ্যে ইনক্লুড করার প্রয়োজন হতে পারে। সো সেই কারণে এই প্রসেসে ইনপুট হিসেবে এগ্রিমেন্টটা থাকে। প্রজেক্ট ডকুমেন্টস এর মধ্যে অনেকগুলো ডকুমেন্টস, বেসিক্যালি ফার্স্ট ডকুমেন্টসটা হলো আপনার কস্ট এস্টিমেট, যেটা আপনি আগের প্রসেস থেকে পেয়েছেন। সো আপনার প্রজেক্টের অ্যাক্টিভিটি এবং রিসোর্সের কত টাকা এস্টিমেট করেছেন সেটার ডিটেল ডাটা আপনার কাছে থাকা লাগবে, এবং কিভাবে আপনি এই ডিটারমিনেশনটা করেছেন বেসিস অফ এস্টিমেট সেটাও আপনার কাছে থাকা লাগবে। প্রজেক্ট শিডিউলটা আপনার কাছে থাকা লাগবে, কারণ প্রজেক্ট শিডিউল থেকে আপনি কোন রিসোর্স কতটুকু সময়ের জন্য ইউজ করবেন, কত টাকা আপনার কোন সময়ের জন্য কত টাকা আপনার নেসেসারি হবে ফান্ডিংটা অ্যারেঞ্জ করার জন্য, সেটা ফাইনালাইজ করার জন্য আপনার প্রজেক্ট শিডিউলটা প্রয়োজন হবে। রিস্ক রেজিস্টার থেকে আপনি আপনার কন্টিনজেন্সি রিজার্ভটাকে ফাইনালাইজ করার জন্য রিস্ক রেজিস্টারটা আপনার একটা ইনপুট হিসেবে এই প্রসেস থাকবে। তারপর হলো অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট, আপনার পলিসি মেকিং, হিস্টোরিক্যাল ইনফরমেশন আপনি অর্গানাইজেশন প্রসেস থেকে পাবেন। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল থেকে আপনি যেহেতু একটা অর্গানাইজেশন মাল্টি মাল্টি অর্গানাইজেশন বা আপনি একটা স্ট্রাকচার্ড অর্গানাইজেশন আছেন, আপনার হয়তো কমার্শিয়াল ডাটাবেস থাকতে পারে, সেইটা আপনার ইনপুট হিসেবে এই প্রসেসে থাকতে পারে, হতে পারে। আপনার যে এক্সচেঞ্জ রেট, যেহেতু এটা একটা এক্সটার্নাল পার্টি থেকে আপনাকে ডিফাইন করতে হচ্ছে, সো এক্সচেঞ্জ রেটটাও কিন্তু আপনার কনসিডারেশন নিতে হবে আপনি যখন বাজেটটাকে ডিটারমাইন করছেন। আর এটা হলো বিজনেস ডকুমেন্টস, যেহেতু আপনি বাজেট ডিটারমিনেশন করছেন, সো বিজনেস ডকুমেন্টে আপনাকে হয়তো স্পেসিফিক টাইমলাইন দিয়ে দিয়েছে যে কিভাবে আপনার প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবেন, কতটুকু সময়ের মধ্যে শেষ করবেন, এই প্রজেক্টের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কতদিন সময়ের জন্য ধরা আছে, সো আপনি কি পরিমাণ ইউজারকে ক্যাপচার করতে হবে, কি পরিমাণ খরচ আপনাকে করতে হবে মার্কেটিং বা সেলস অথবা প্রোডাক্টকে প্রমোট করার জন্য। এই ধরনের আইডিয়াগুলোকে অ্যাকুমুলেট করার জন্য আপনি বিজনেস কেসের হেল্প নিয়ে আপনি আপনার প্রজেক্টের জন্য একটা বাজেট ডিটারমাইন করার প্রয়োজন হতে পারে। সো এই প্রসেস জন্য এই হলো আমার ইনপুট লিস্ট, যেগুলো আমার হাতে আছে, এখন আছে। আমি এই জিনিসগুলোকে নিয়ে কিছু জিনিস টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করে আমি আমার কস্ট বেসলাইন এবং প্রজেক্টের জন্য বাজেটটা ডিটারমাইন করব। সো আমরা কি কি টুলস অ্যান্ড টেকনিক আমি ইউজ করতে পারি এখানে? এক্সপার্ট জাজমেন্ট নিতে পারি, হিস্টোরিক্যাল ইনফরমেশনটাকে রিভিউ করতে পারি, ডেটা অ্যানালাইসিস করতে পারি, ফাইন্যান্সিং নিয়ে চিন্তা ভাবনা করতে পারি কিভাবে ফাইন্যান্সিংটা অ্যারেঞ্জ করব, ফান্ডিং লিমিট রিকনসিলেশন করব, এবং কস্ট অ্যাগ্রিগেশন করব। তো এই যে 6টা টুলস অ্যান্ড টেকনিক, এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব এখন। প্রথমে আসেন এক্সপার্ট জাজমেন্ট। সো বেসিক্যালি আমি যেহেতু এই প্রসেসটা করছি, আগের কোনো প্রজেক্টের ইনফরমেশনটাকে নিয়ে আমি আমার প্রজেক্টের জন্য বাজেট ডিটারমাইন করতে পারি। সো এটার জন্য আমাকে এক্সপার্টিসের কাছ থেকে হেল্প নিতে হতে পারে। আমার ফাইন্যান্সিং এর যেসব ক্যালকুলেশন অথবা ফান্ডিং এর যেসব ক্যালকুলেশন গুলো আছে, সেগুলোর জন্য আমি হয়তো এক্সপার্টের কাছ থেকে ওপিনিয়ন নিতে পারি। আমার ইন্ডাস্ট্রির থেকে ইনফরমেশন নিতে পারি। এই যে আমি যেই অ্যাপ্লিকেশন এরিয়াতে কাজ করছি, তো সেখান থেকে আমি এক্সপার্টিসের ইনফরমেশন নিয়ে, এক্সচেঞ্জ রেট নিয়ে, প্রোগ্রেশন নিয়ে, ফোরকাস্ট নিয়ে আমি আমার প্রজেক্টের জন্য বাজেটটাকে ডিটারমাইন করার চেষ্টা করব। সো এই এক্সপার্ট জাজমেন্ট ডেফিনেটলি আপনার একটা টুলস অ্যান্ড টেকনিক হিসেবে কাজ করবে আপনার হাতে যেসব ডেটা আছে সেগুলোকে অ্যাকুরেটলি ইউজ করার জন্য। সেকেন্ড টুলস অ্যান্ড টেকনিকটা হলো কস্ট অ্যাগ্রিগেশন। বেসিক্যালি আমি যেহেতু কস্ট এস্টিমেট করেছি ওয়ার্ক প্যাকেজগুলো, আমি যদি সব ওয়ার্ক প্যাকেজকে এস্টিমেট করার চেষ্টা করি বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে, বা অথবা 3 পয়েন্ট এস্টিমেট আমি যদি ইউজ করে থাকি, সো আমার এস্টিমেশনের যে বটম পার্টটা আছে সেই এস্টিমেশনটাকে সাম আপ করে আমি আমার প্রজেক্টের জন্য একটা বাজেট ডিটারমিনেশন করতে পারবো। সো কস্ট এগ্রিগেশনটা আমার একটা টুলস অ্যান্ড টেকনিক এই এই প্রসেসের জন্য। সেকেন্ড হলো ডেটা অ্যানালাইসিস। বেসিক্যালি আমি যখন ডেটা অ্যানালাইসিসের কথা বলছি, সো আমাকে দুইটা জিনিসের কথা চিন্তা করতে হবে। এটা হলো রিজার্ভ অ্যানালাইসিসের প্রক্রিয়া। তো রিজার্ভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দুই ধরনের রিজার্ভের কথা চিন্তা করি, একটা হলো কন্টিনজেন্সি রিজার্ভ আর একটা হলো ম্যানেজমেন্ট রিজার্ভ। এখন কন্টিনজেন্সি রিজার্ভটা হলো আমি যদি 3 পয়েন্ট এস্টিমেশন করি, আমি আমার প্রজেক্টের জন্য যদি একটা রেঞ্জ অফ বাজেট চিন্তা করি, তাহলে আমি লোয়ার বাজেটটা কেন কনসিডারেশন করেছি, আপার বাজেটটা কেন কনসিডার করছি, এই রিস্ক অ্যানালাইসিসটা আমার থাকা লাগবে। সো এই রিস্ক অ্যানালাইসিসের বেসিসে আমি আমার প্রজেক্টের জন্য যতটুকু রিস্ককে ম্যানিপুলেট করার জন্য অথবা রিস্ককে কমানোর জন্য আমি যেই টাকাটাকে ধরে রাখছি রিস্ক রিজার্ভ হিসেবে, সেটাকে আমরা বলছি কন্টিনজেন্সি রিজার্ভ। তার মানে আমার আনসার্টেন ইভেন্টটা আমি জানি, কিন্তু আনসার্টেন ইভেন্টটা ঘটবে কিনা এটার ব্যাপারে আমি 100% শিওর না। এই ক্ষেত্রে এটাকে নোন আননোন বলা হয়ে থাকে।
সো এটা হলো কন্টিনজেন্সি রিজার্ভ। এটা প্রজেক্ট ম্যানেজারের কাছে অথরিটিটা থাকে। যদি কোনো কারণে রিস্ক ট্রিগার করে তখন প্রজেক্ট ম্যানেজার এই বাজেট থেকে আপনার রিস্কটাকে রেসপন্স করার চেষ্টা করে। আরেকটা হলো ম্যানেজমেন্ট রিজার্ভ। বেসিক্যালি আপনি আপনার প্রজেক্টের জন্য কন্টিনজেন্সি রিজার্ভ ঠিক করে আপনি প্রজেক্টের জন্য একটা বাজেট ঠিক করেছেন। যখন আপনি এটা ম্যানেজমেন্টের কাছে যাবেন, ম্যানেজমেন্ট তখন অন টপ অফ দ্যাট তারাও একটা রিজার্ভ রাখার চেষ্টা করে, যা যখন তারা আসলে আনসার্টেন ইভেন্টের জন্য চিন্তা করে না, তারাও আনসার্টেন ইভেন্টের জন্য চিন্তা করে। তারা জানে না, এখন সেটা তারা জানে না আসলে ওই আনসার্টেন ইভেন্টটা কি ধরনের হতে পারে। এটা অনেকটা আননোন কেসের ক্ষেত্রে ফোর্স মেজরের জন্য সে একটা ম্যানেজমেন্ট রিজার্ভ ধরে রাখে প্রজেক্টের জন্য। সো এই দুই ধরনের অ্যানালাইসিস আপনাকে করতে হবে, করে আপনি আপনার প্রজেক্টের জন্য বাজেট ঠিক করতে পারেন। হিস্টোরিক্যাল ইনফরমেশন রিভিউ, ডেফিনেটলি আপনার আপনার আগের প্রজেক্টের ইনফরমেশন অথবা আপনার মার্কেটে এক্সচেঞ্জ রেট কিভাবে ট্রেন্ড হচ্ছে সেটা সম্পর্কে আপনার আইডিয়া নিতে হলেও আপনাকে হিস্টোরিক্যাল ইনফরমেশনগুলোকে রিভিউ করতে হবে। আপনি যদি মার্কেট প্লেসে কোনো কমার্শিয়াল ডাটাবেস থাকে কোনো প্রাইসিং এর ক্ষেত্রে, সেটা আপনি যদি সেটাকে নিয়ে আলোচনা করতে পারেন বা সেটা যদি আপনি আপনার ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুড করতে পারেন, আপনি একটা বেটার প্রজেক্টের জন্য বাজেট পাবেন। আরেকটা টুলস অ্যান্ড ফান্ডিং লিমিট রিকনসিলেশন। বেসিক্যালি আপনি তো কস্ট এস্টিমেট করেছেন, ঠিক করেছেন, ঠিক আছে, আপনার 10 টাকা লাগবে। আপনি যখন প্রজেক্ট শিডিউলের সাথে এটাকে ম্যাপিং করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি একটা স্লট পাবেন যে ঠিক আছে, প্রজেক্টের শুরুতে আমার 10 টাকা নিয়ে কাজটা শুরু করতে হবে, 10 দিন পরে 11 টাকা লাগবে, আরো 11 দিন পরে আরো 12 টাকা লাগবে, আরো 13 দিন পরে আরো 13 টাকা লাগবে। এই যে একটা ক্যালকুলেশন, টাইম বাই টাইম আপনার কি পরিমাণ টাকা লাগবে, এই অনুসারে কিন্তু আপনি আপনার প্রজেক্টের শিডিউলটাকে রিভাইজ করার প্রয়োজন হতে পারে। সো এখন আপনার যে অথরিটি আছে তাদের ফাইন্যান্সিং এর যে পলিসি, দ্যাট মিনস ফাইন্যান্সিং, এটা একটা টুলস। এটাও আপনার এই ফাইন্যান্সিং এবং ফান্ডিং লিমিট রিকনসিলেশন কিছুটা রিলেটেড। ফাইন্যান্সিং এর সাথে আপনি আপনার ফান্ডিং লিমিটটাকে রিকনসাইল করার প্রয়োজন হতে পারে। সো আপনার ফাইন্যান্সিংটা যদি আপনার প্রজেক্ট শিডিউলের সাথে ম্যাপ করে না হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার গো ব্যাক করে আপনার প্রজেক্টের শিডিউলটাকে রিভাইজ করে তারপরে আপনি আপনার ফাইন্যান্সিং রিকোয়ারমেন্ট অনুসারে আপনি আপনার ফান্ডিং লিমিটটাকে রিকনসাইল করবেন। ঠিক আছে, এই হলো প্রক্রিয়া, এই হলো দুইটা টুলস। আমরা যে দুইটা টুলস এর কথা বললাম, এই 6টা টুলস আমরা এখানে আলোচনা করলাম। সো আমি যখন এই 6টা টুলসকে আমি আমার রিকোয়ার্ড ডেটা থেকে, মানে আমার কাছে হাতে যেসব ইনপুট আছে সেই সব ইনপুটে আমি এই ধরনের টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করে আমি আমার প্রজেক্টের জন্য জন্য আউটপুট পাবো। এই প্রসেস থেকে আমি আউটপুট পাবো কস্ট বেস লাইন। বেসিক্যালি কস্ট বেস লাইনটা হলো আমার কস্ট রিলেটেড রিলেটেড যে কস্ট রিলেটেড যে ডাটাটা আছে সেটাকে অ্যাকুমুলেট করে আমি আমার প্রজেক্টের জন্য একটা বাজেট ডিটারমাইন করছি, এবং এই ডিটারমিনেশন বাজেটটা করে আমি আমার যে কনসার্ন স্পন্সর আছে তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছি। সো অ্যাপ্রুভাল যখন হয়ে গেছে, তার মানে আমার প্রজেক্টের জন্য কত টাকার কস্ট প্রজেক্টের জন্য ধরা হয়েছে সেটা অ্যাপ্রুভ হয়ে গেল। সো যখন অ্যাপ্রুভাল হয়ে গেল, তার পরবর্তী স্টেজে এই বাজেটটাকে যদি আপনার চেঞ্জ করতে হয়, আপনার চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউরের মাধ্যমে আপনি আপনার বাজেটটাকে চেঞ্জ করতে হবে। সো এইটা হলো কস্ট বেস লাইন। আরেকটা আউট হলো, আমি যদি একটু গো ব্যাক করে দেখানোর চেষ্টা করি, বেসিক্যালি আমরা অ্যাক্টিভিটি কস্ট এস্টিমেট করেছিলাম, অ্যাক্টিভিটি কন্টিনজেন্সি নিয়েছিলাম, সেই অনুসারে আমি ওয়ার্ক প্যাকেজের বাজেট পেয়েছি, ওয়ার্ক প্যাকেজের কন্টিনজেন্সি রিজার্ভ নিয়ে কন্ট্রোল অ্যাকাউন্টের বাজেট পেয়েছি, তারপরে আমি কস্ট বেস লাইনটাকে তৈরি করেছি। কস্ট বেস লাইনের সাথে আবার আমি আমার ম্যানেজমেন্ট রিজার্ভ অ্যাড করে প্রজেক্ট বাজেটটাকে ডিটারমাইন করেছি। ওকে, সো অ্যাক্টিভিটির এস্টিমেশন, কন্টিনজেন্সি প্লাস ওয়ার্ক প্যাকেজ কন্টিনজেন্সি, এটা আমার কন্ট্রোল অ্যাকাউন্টের জন্য একটা বাজেট তৈরি হলো। এই কন্ট্রোল অ্যাকাউন্টের বাজেটের সাথে আমি যদি ম্যানেজমেন্ট রিজার্ভটা অ্যাড করি, আমি আমার প্রজেক্টের জন্য একটা বাজেট পাবো। ঠিক আছে, এটা হলো জেনারেল, এটাকে বলে এস কার্ভ, আমরা যে গ্রাফটা দেখছি। সো এইটা বেসিক্যালি আপনি আপনার কস্ট বেস লাইনটাকে আপনার ফান্ডিং রিকোয়ারমেন্টের সাথে ম্যাপিং করে তারপরে আপনি আপনার প্রজেক্টের যে বাজেটটা ঠিক করেছেন সেই বাজেটের জন্য একটা লাইন ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করলেন, যেটা হলো প্ল্যান। ওকে, এটার আরেকটা আউটপুট হলো প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্ট। বেসিক্যালি আমি জাস্ট কিছুক্ষণ আগেও বলেছি ফান্ডিং রিকোয়ারমেন্টটা বেসিক হলো যে আপনার তো যে বাজেটটা ঠিক করেছেন, আপনার তো এই বাজেটটা একসাথে লাগবে না। আপনার হয়তো ফার্স্ট উইকে বেশি টাকা লাগবে বা প্রথম মাসে বেশি টাকা লাগবে, কোয়ার্টার বেসিসে আপনার টাকা লাগতে পারে, অথবা একটা স্পেসিফিক ইভেন্ট যখন শেষ হবে তখন আপনার ফান্ডটাকে রিলিজ করার প্রয়োজন হতে পারে। সো এই অনুসারে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি আপনার প্রজেক্টের ফান্ডিং রিকোয়ারমেন্টটা ফাইনালাইজ করে
আপনার যে ফাইন্যান্সিং এর যে পার্টি বা ফাইন্যান্সিং আপনার যার মাধ্যমে করছেন তাকে আপনার ফান্ডিং রিকোয়ারমেন্টটাকে দিয়ে দিবেন। ঠিক আছে? এই হলো মোটামুটি আউটপুট। আপনি এই প্রসেস থেকে প্রজেক্ট কিছু ডকুমেন্ট আপডেট হয়, এর মধ্যে কস্ট এস্টিমেশন আছে, প্রজেক্টের শিডিউল আছে, আর রিস্ক রেজিস্টার আছে। সো আমরা এখন আমাদের প্রজেক্টের জন্য একটা বাজেট পেয়ে গেলাম। সো আমাদের নেক্সট প্রসেসটা হলো, সেটা হলো যে আমাদের এই বাজেটটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব আমার এক্সিকিউশনের সময়। সো কন্ট্রোল প্রসেসে আমরা বেসিক্যালি কি করার চেষ্টা করি, আমাদের মেইন টার্গেট থাকে সেটা হলো যে আমরা যে বাজেটটা তৈরি করেছি সেই বাজেটটা যেন প্রপারলি ইউটিলাইজ হয় অ্যাজ পার আওয়ার যে প্রজেক্ট প্ল্যান আছে সে অনুসারে। এখন তার মানে কি, আমার মেইন কনসার্ন থাকে আমি আমার কস্টটাকে কিভাবে, কোন প্রসেসের মাধ্যমে আমি এটাকে প্রপারলি মনিটর করব যাতে আমার প্রজেক্টের কস্টটা ওভাররান না করে, তাই না? এটা হলো মেইন কনসার্ন। এখন এটার জন্য কি কি জিনিস আমাকে অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, এটার জন্য আমাকে মনিটর করতে হয় যে আমার যে প্ল্যানটা আছে সে অনুসারে প্রজেক্টটা চলছে কিনা। প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল নিয়ে আমাকে কাজ করতে হয়। দেখতে হয় যে এর মধ্যে কোনো ভেরিয়েন্স আছে কিনা। যদি ভেরিয়েন্স পাওয়া যায় তাহলে আমাকে কারেক্টিভ মেজার করে আমি সেই ভেরিয়েন্সটাকে ক্লোজ আউট করতে পারি কিনা। এই জিনিসগুলোকে আপনার কনসিডারেশন নিতে হয়। আপনি যদি ভেরিয়েন্স অ্যানালাইসিস করে দেখলেন আপনার কস্টে আপনি বেটার অপশনে আছেন, সো আমার নতুন একটা বাজেট তৈরি হতে পারে, প্রয়োজন হতে পারে, যেটা হয়তো আমার যে কস্ট বেসলাইন ছিল তার থেকে কম নেসেসিটি হয়। সো এটা কি আপনি করবেন কিনা, এটা আপনার জন্য দরকার আছে কিনা, আপনার অ্যাকর্ডিং টু ইয়োর কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান সেটাকে আপনার প্রয়োজন হয় কিনা। এনি হাউ আপনার মেক শিওর করতে হবে আপনি যাতে আপনার কস্টটা ওভাররান না করে, সেই ধরনের অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। আপনি আপনার এক্সিকিউশনের ডাটাটাকে সবসময় মনিটর করতে হবে যাতে আপনার কোনোভাবেই কোনো অ্যাক্টিভিটিস অথবা কোনো ওয়ার্ক প্যাকেজ অথবা কোনো রিস্ক যেন আপনার আনঅ্যাটেন্ডেড না থাকে এবং কস্ট ওভাররানের সুযোগ না থাকে। যদি ওভাররান হয় সেক্ষেত্রে আপনি আপনার যে ফর্মাল প্রসিডিউর আছে চেঞ্জ কন্ট্রোলের জন্য সেই ফর্মাল প্রসিডিউরের মাধ্যমে প্রজেক্টের নট অনলি কস্ট, প্রজেক্টের ওভারঅল হেলথটাকে কনসিডারেশনে নিয়ে আপনি একটা নতুন রিভাইজ কস্ট বেসলাইন তৈরি করার প্রয়োজন হতে পারে। এবং আপনি যদি কস্ট বেসলাইনটাকে রিভাইজ করেন তাহলে আপনার যে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে এটাকে এক্সপোজ করা অথবা তাদেরকে এগুলোকে ইনফর্ম করা, এটা কিন্তু আপনার একটা পার্ট অফ ডিউটি এবং পার্ট অফ প্রসেসের মধ্যে আনতে হবে। সো আপনি যদি কমিউনিকেশন ম্যাট্রিক্সের মধ্যে কোনো চেঞ্জ কন্ট্রোল বোর্ড বা চেঞ্জ যদি অ্যাপ্রুভ হয় তাহলে এটাকে ডিসপ্যাচ করার জন্য আপনার একটা ডিফাইন্ড প্রসেস থাকা লাগবে। সো এগুলো আপনি এনশিওর করবেন এই এই কন্ট্রোল কস্ট প্রসেসের মধ্যে দিয়ে। ওকে, সো এখানে যদি আমি ইনপুটের কথা চিন্তা করি আমার হাতে এখন কি আছে, আমি যেহেতু এখন এক্সিকিউশন একটা ফেজ বা মনিটরিং একটা ফেজে আছি, প্রসেস গ্রুপে আছি, সো আমার কাছে এখন কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আছে, আমার কাছে কস্ট বেসলাইন যেটা আমি আমার কি পার্ট সেটা আছে, আমার কাছে আমার যে প্রজেক্টের জন্য যে পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন তৈরি করেছিলাম, আমি কোন কোন পারফরমেন্সকে বেসলাইন হিসেবে কনসিডারেশন নিয়েছিলাম সেই জিনিসটা আমার ইনপুট হিসেবে আছে। আমার কাছে আমার প্রজেক্টের লেসন লার্ন রেজিস্টারটা আছে, আমার প্রজেক্ট ফান্ডিং যে রিকোয়ারমেন্ট ছিল আমি যেটা প্ল্যানিং প্রসেসে কনফার্ম করেছি বা কস্ট বেসলাইন তৈরি করেছি কিভাবে আমি প্রজেক্টের জন্য ফান্ডটাকে রিলিজ করব সেটা আমার আছে। আমি এক্সিকিউশন ফেজ থেকে আমার ওয়ার্ক পারফরমেন্স ডাটাটা পেয়েছি, এই ডাটা থেকেই তো আমি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল করার চেষ্টা করব। আমার কাছে অর্গানাইজেশন প্রসেস অ্যাসেটের টুলস অ্যান্ড টেকনিক হিস্টোরিক্যাল ইনফরমেশনগুলো আমার কাছে রয়ে গেছে। এখন টুলস অ্যান্ড টেকনিকের ক্ষেত্রে আমার এক্সপার্ট জাজমেন্ট, ডাটা অ্যানালিসিস, কিছু ডাটা অ্যানালিসিস যেহেতু আমি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল করবো তার মানে আমার ভেরিয়েন্স অ্যানালিসিস করা লাগবে, আমার কন্টিনজেন্সি রিজার্ভ অথবা ম্যানেজমেন্ট রিজার্ভ কতটুকু কনজিউম হয়েছে কতটুকু বাকি আছে এই অ্যানালিসিস করা লাগবে, তার মানে রিজার্ভ অ্যানালিসিস প্রয়োজন হয়। আমি ভেরিয়েন্স দেখে আমার যে নতুন বাজেট বা চেঞ্জ কন্ট্রোল মধ্যে যদি আমি নতুন বাজেট ক্রিয়েট করি বা কারেন্ট বাজেটটাও যদি ইনটেক্ট থাকে, আমার সেই বাজেটটাকে যদি আমি রিচ আউট করতে চাই কি পরিমাণ কম পারফরমেন্স ইন্ডেক্স প্রয়োজন হয়, এটার জন্য একটা টুলস আছে সেটা হলো টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স, সেটা আমার অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে। আমার যে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল থেকে আমি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা পেয়েছি সেই সফটওয়্যার কিভাবে আমাকে কিভাবে আমাকে হেল্প করছে আমার কস্ট বেসলাইনটাকে ইনটেক করার জন্য অথবা আমার প্ল্যান ভার্সেস অ্যাকচুয়ালের ভেরিয়েন্স গুলোকে আইডেন্টিফাই করার জন্য কিভাবে হেল্প করছে, সেইটাও কিন্তু আমার একটা গ্রেট টুলস আমার কস্ট ম্যানেজমেন্টের জন্য। তো এই প্রসেস থেকে আমি আউটপুট হিসেবে পাবো আমার যে
যেহেতু আমি ওয়ার্ক পারফরমেন্স ডাটাতে অনেক র ডাটা ছিল, সেখান থেকে আমি আমার কস্টের জন্য কি পরিমাণ ইনফরমেশন, কস্টের ইনফরমেশন গুলাকে নিয়ে একটা আউটপুট জেনারেট করবো, সেটাকে আমরা বলছি ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। আরেকটা হলো যে, যেহেতু আমি আমার প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল করছি, আমার ফিউচারে কি পরিমাণ খরচ হবে বা কি পরিমাণ খরচের প্রয়োজন হতে পারে, একটা কস্ট ফোরকাস্ট আমি করতে পারি। যেহেতু আমি এখন আমার হাতে অ্যাটলিস্ট কিছু ডেটা আছে বা কিছু অ্যাকচুয়াল ইনফরমেশন আছে, যে ইনফরমেশন মাধ্যমে আমি আমার ফিউচারকে এস্টিমেট করতে বা ফিউচারকে ফোরকাস্ট করতে পারি। আর যেহেতু আমি কস্ট বেস লাইন নিয়ে কাজ করছি, কোনো কারণে যদি এটা চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জের জন্য আমার চেঞ্জ রিকোয়েস্টটা লাগবে উইথ ডিটেল ইনফরমেশন। ওকে, সো আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট হবে এবং প্রজেক্ট ডকুমেন্ট আপডেট হওয়ারও সুযোগ আছে এই প্রসেসের মাধ্যমে। এই হলো জেনারেল আইডিয়া, ইনপুট টুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড আউটপুট কন্ট্রোল কস্ট প্রসেসের মধ্যে। সো আমরা যদি একটু ডিটেল আলোচনা করি, ইনপুটে আমরা বলেছিলাম যে এখানে একটা জিনিস আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সো আমার কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান বলবে, গাইড করবে আমি এই প্রসেসটা কিভাবে করব। কস্ট বেস লাইন আমাকে বেস লাইনটা দিবে, যেহেতু আমি কস্ট বেস লাইনে স্পেসিফিক ঠিক করেছি আমার কোন অ্যাক্টিভিটির জন্য, কোন ওয়ার্ক প্যাকেজের জন্য অথবা কোন রিসোর্সের জন্য আমার কি পরিমাণ খরচ হবে, সেই ডাটাটা আমি কস্ট বেস লাইন থেকে পাবো। ইভেন আমার ম্যানেজমেন্ট রিজার্ভ, কন্টিনজেন্সি রিজার্ভ আমি কস্ট বেস লাইন থেকে পাবো। পারফরমেন্স মেজারমেন্ট বেস লাইন, বেসিক্যালি পারফরমেন্স মেজারমেন্ট বেস লাইনটা হলো যে আমার প্রজেক্টের কস্ট, টাইম এবং কস্ট, শিডিউল এবং স্কোপ নিয়ে আমি একটা ইন্টিগ্রেটেড পারফরমেন্স মেজারমেন্ট ক্রিয়েট করি, যার মাধ্যমে আমি প্রজেক্টের হেলথটাকে মনিটর করতে পারি। আরেকটা ইনপুট হলো প্রজেক্ট ডকুমেন্টস। এই প্রজেক্ট ডকুমেন্টের মধ্যে লেসন লার্ন রেজিস্টারটা কাজে লাগে। বেসিক্যালি আমি যদিও এখন ডিসক্রিটেডলি কন্ট্রোল কস্ট এই প্রসেসটা আলোচনা করছি, কিন্তু আমি যখন রিয়েল প্রজেক্টে থাকবো, বেসিক্যালি আপনি এই কন্ট্রোল কস্টটা কিন্তু একটা সিকোয়েন্সিয়ালি, মানে সিকোয়েন্সিয়াল না, র্যান্ডমলি চলতে থাকবে। হয়তো আপনি কোনো প্রজেক্টের কারেন্ট স্ট্যাটাসে কোনো চেঞ্জ রিকোয়েস্ট নিয়ে অ্যাপ্লাই করেছেন, হতে পারে আবার কোনো কিছু ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করছেন, মনিটর করছেন অন্য কোনো ডাব্লিউ ওয়ার্ক প্যাকেজের জন্য। সো এই সেম প্রজেক্টেরই লেসন লার্ন আপনি কিন্তু পরবর্তী ফেজে আপনি আপনার একই প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর কি। সো এটা হলো প্রজেক্ট ডকুমেন্টস। ডকুমেন্টসের মধ্যে এই লেসন লার্ন রেজিস্টারটা আসবে ইনপুট হিসেবে। প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্ট, আপনাকে বেসিক্যালি কখন কোন ফান্ডটা রিলিজ করার প্রয়োজন হয় সেটা সম্পর্কে আইডিয়া দিবে হলো প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্টস। ওয়ার্ক পারফরমেন্স ডাটা থেকে আপনি আপনার এক্সিকিউশনের যে আউটপুট আছে, সেই আউটপুটের র ডাটাটা আপনি ওয়ার্ক পারফরমেন্স ডাটা থেকে পারবেন, যার মধ্যে কস্টেরও ডাটা ইনক্লুড থাকবে। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আপনাকে আসলে একটা প্রসিডিউর দিবে, ফর্মাল হতে পারে, কিভাবে আপনি আপনার প্রজেক্টের কস্টটাকে কন্ট্রোল করছেন, কিভাবে চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউর অ্যাপ্লাই করছেন। এই গাইডলাইনগুলো আমি আমার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট থেকে পাবো। নাও টুলস অ্যান্ড টেকনিক আমি যদি খুব জেনারেলি বলি, যদিও আমি আর্ন ভ্যালু অ্যানালাইসিসটা এখন আলোচনা করব না, আমরা আমাদের পরবর্তী এপিসোডে আর্ন ভ্যালু অ্যানালাইসিস নিয়ে ডিটেল আলোচনা করব। সো আমার আসলে কন্ট্রোল প্রসেসে কি ধরনের টুলস অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে। যেহেতু আমি আমার কস্ট বেসলাইনটাকে এক্সিকিউশন স্টেজে প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল করার চেষ্টা করি, তার মানে হলো আমার ভেরিয়েন্স অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। সো ভেরিয়েন্সটাকে দেখে আমার ট্রেন্ড, তার মানে ভবিষ্যতে আমি কি পরিমাণ কাজ করব বা কিভাবে কাজ করব, এটা একটা ট্রেন্ড অ্যানালাইসিস আমি করতে পারি। সেই ট্রেন্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি এখনকার পেজটাকে কনসিডারেশন নিতে পারি, নিয়ে আমি ট্রেন্ড অ্যানালাইসিস করব। তার মানে আমি আমার প্রজেক্টের জন্য একটা ফোরকাস্ট করারও চেষ্টা করব। ঠিক আছে, এই ধরনের আইডিয়াস গুলো কিন্তু আমার টুলস অ্যান্ড টেকনিক হিসেবে এই প্রসেসে কাজ করবে। তো আমি যখন এখনকার কনসিডারেশনে নিয়ে অ্যাকচুয়াল ডাটাটাকে আমি পেয়ে আমি প্ল্যানের সাথে কম্পেয়ার করে দেখব। সো আমি আমার যে নতুন রিভাইজ কস্ট পারফরমেন্সটা পেয়েছি, সেই কস্ট পারফরমেন্সটাকে আমি যদি কন্টিনিউ করি, আমি কখন যে প্রজেক্টটা শেষ করব সেই সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমি এখান থেকে পাবো। সো এই কাজগুলো করার জন্য, ভেরিয়েন্স, ট্রেন্ড, ফোরকাস্টিং এগুলো করার জন্য আমার যে এক্সপার্ট যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে, যাতে এরা কারেক্টলি এই ডাটাগুলোকে নিয়ে কাজ করে কারেক্ট মেজারমেন্ট করতে পারে। আরেকটা হলো যে, আমি যেহেতু রিস্ককে কনসিডারেশনে নিয়ে আমি আমার প্ল্যানটা করেছিলাম, কস্ট বেস লাইন তৈরি করেছিলাম। সো কন্টিনজেন্সি রিজার্ভ অথবা ম্যানেজমেন্ট রিজার্ভ কতটুকু আমার কনজিউম হলো, কোন কোন অ্যাক্টিভিটিস এর রিস্ক গুলো আসলে ঘটেনি, কোন কোন অ্যাক্টিভিটিস এর অপরচুনিটি গুলো আমরা ক্যাপচার করতে পারিনি, সেই অনুসারে কিন্তু আমার কন্টিনজেন্সি রিজার্ভকে রিভাইজ করার প্রয়োজন হতে পারে। সো এই অ্যানালাইসিস গুলা কিন্তু আমরা করার চেষ্টা করব এই প্রসেসের মধ্যে। সো এই টুলস গুলাকে আমার অনেক বেশি অ্যাকুরেটলি মেজার করে আমার প্রজেক্টের জন্য ফোরকাস্ট করার প্রয়োজন হবে, এবং চেঞ্জ রিকোয়েস্টের নেসেসিটি হলে আমি চেঞ্জ রিকোয়েস্ট করব। সো এগুলো আমি পাবো কিভাবে? আমার আউটপুট হিসেবে। সো আমি আউটপুট হিসেবে কি পাবো? আমার কস্ট রিলেটেড ইনফরমেশন গুলো পাবো।
তার মানে আমার কস্ট ভেরিয়েন্স কেমন আছে, আমার এস্টিমেটেড অ্যাকচুয়াল কস্ট কেমন হয়েছে, ভেরিয়েন্স কেমন আছে, আমার নতুন যে বাজেটটা তৈরি করেছি বা এখনকার পেসকে কনসিডারেশনে নিয়ে বাজেটকে ইনটেক রাখতে হলে আমার কি ধরনের কস্ট পারফরমেন্স করতে হবে ইন ফিউচারে, সেই ডাটাগুলো আমি কিন্তু এই প্রসেসের মাধ্যমে বের করতে পারবো কারেন্ট সিচুয়েশনকে কনসিডারেশনে নিয়ে। আর ডেফিনেটলি আমি যদি আমার বেসলাইনটাকে চেঞ্জ করার প্রয়োজন হয়, আমি চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে আমি আমার আমি আমার যে চেঞ্জ কন্ট্রোল বোর্ড আছে তার কাছ থেকে নতুন করে কস্ট বেসলাইন তৈরি করার চেষ্টা করব। এছাড়াও এই প্রসেসের মাধ্যমে আমার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা ছিল, স্পেশালি কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট বেসলাইন, পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন, এই তিনটা ডকুমেন্টস কিন্তু, এই তিনটা প্ল্যান কিন্তু আমার নতুন করে রিভাইজ করার প্রয়োজন হবে। চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমেই ডেফিনেটলি এটা অ্যাপ্রুভাল হবে। আমার কিছু ডকুমেন্টস লাইক অ্যাজাম্পশন, যেহেতু আমি কনসিডারেশনে নিয়ে আমার যে কনস্ট্রেন্ট লিস্ট ছিল বা অ্যাজাম্পশন ছিল সেগুলোকে আমার রিভাইজ করার প্রয়োজন হতে পারে। আমার যে কস্ট এস্টিমেশন ছিল সেটাকে হয়তো কারেক্ট করার প্রয়োজন হবে। সো কস্ট এস্টিমেশন কারেক্ট করতে হলে আমাকে বেসিস অফ এস্টিমেশন গুলোকে আবার রিভাইজ করতে হবে। আমার লেসন লার্ন রেজিস্টার, আমার যেসব ডাটা আমি এখন পেয়েছি সেগুলোকে আমার লেসন লার্ন রেজিস্টারে রিপোজিট করতে হবে। আমার রিস্ক রেজিস্টারকে আপডেট করার প্রয়োজন হবে, যেহেতু নতুন রিস্ক অকার হইতে পারে বা নতুন রিস্ক আইডেন্টিফাই হতে পারে, কিছু রিস্ক হয়তো অবসোলিউট হয়ে যেতে পারে টাইমলাইনকে কনসিডারেশনে নিয়ে। সো এগুলোকে আপডেট করে আমার রিস্ক রেজিস্টারকেও আপডেট করা হবে। সো এই হলো জেনারেল আউটপুট। আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং। আমরা আমাদের নেক্সট ক্লাসে আর্ন ভ্যালু অ্যানালাইসিস করব এবং আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের ডিটেল ডিসকাশন করব আমাদের নেক্সট ক্লাসে। সি ইউ দেন। থ্যাংক ইউ ভেরি মাচ।